পরে আমাদের ৩টা মেজর চ্যাপ্টার বাকি আছে। তো তার ৩টা মেজর চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ডিজাইন অফ স্টিল বিম। এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু এখানে কভার করতে হয়। এরপর একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ডিজাইন অফ বেস প্লেট, এবং ফাইনাল লাস্ট যে আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কানেকশন ডিজাইন। আমরা যে বিম কলাম এগুলো সে কানেক্ট করব, সেই কানেকশনটা কিভাবে করব বা কোন কানেকশনটা আসলে স্ট্রেংথ কেমন হয় সেটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। তো আমরা প্রথমত শুরু করব এই স্টিল বিম চ্যাপ্টারটা দিয়ে, এবং আমাদের ফাইনালের যে সিলেবাস, টোটাল ফাইনালের সিলেবাসের প্রায় প্রায় 50%-এর বেশি কিন্তু বিম থেকেই আসে। অর্থাৎ আপনাদের ফাইনালে তো 5 সেট প্রশ্ন থাকে, সেখান থেকে আপনাদের 4 সেট আনসার করতে হয়। তো দেখা যাচ্ছে 5 সেট প্রশ্নের 50 মার্কের মধ্যে প্রায় 25 মানে 25 প্লাস কিন্তু বিম এই একটা চ্যাপ্টার থেকেই আসে। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা টোটাল 3টা ভাগে ভাগ করা আছে। তো 3টা ভাগ থেকে মোটামুটি এক সেট করে প্রশ্ন আসে। তো একটা সেটে আবার টোটাল 10 মার্কস আসে না। তো মোটামুটি এই পুরো চ্যাপ্টার থেকে প্রায় 25 মার্কস বা তার থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখি, মোটামুটি বিম তো আমরা সবাই চিনি। আরসিসির বিম আমরা চিনি, স্টিলের বিমও আমরা চিনি। আমাদের যে এনএক্স বিল্ডিং এ যে ক্লাস করি সেখানে আমরা উপরের দিকে তাকালে স্টিলের বিভিন্ন বিম দেখতে পাই। এখন আসলে স্টিলের এই বিমটা আসলে কিভাবে কাজ করে বা এটার ডিজাইন মেকানিজমটা কিরকম সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো ডিজাইন শেখার পরে আবার একটা কিছু চেক দিতে হয়, সেই চেকগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে কভার করার চেষ্টা করব। তো প্রথম আছে যেটা ইন্ট্রোডাকশন টু বিম। তো ইন্ট্রোডাকশন টু বিম, বিম মোটামুটি আমরা সবাই চিনি। আসলে এই ফিগারটা, এই ইন্ট্রোডাকশন টু বিম এই কথাটার সাথে আসলে অ্যালাইন হয় না, কারণ এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্যাক্টরি বেন্টের ফিগার। সো এখানে আসলে সরাসরি আমরা বিম বলতে পারি না। এই যে এগুলো যেটা দেখতেছি এগুলোকে আমরা সরাসরি বিম বলি না, এটার মানে মেকানিজম একটু ডিফারেন্ট। তো আমরা যদি জাস্ট একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, সো সাপোজ আমাদের অ্যানেক্স বিল্ডিং এর যদি আমাদের মাথার উপরে যেটা তাকায় যে একটা কলাম থেকে আর একটা কলাম এসে কানেক্টিং মেম্বার আমরা দিয়ে থাকি, সেগুলোকে আমরা বলতে পারি স্টিলের বিম। সো বিম আসলে আমাদের চিনতে কোনো অসুবিধা নাই, মোটামুটি আমরা আরসিসি বিম বলি, স্টিল বিম বলি, কাজ তো এক। স্ল্যাব থেকে সে লোডটা আসবে, সেই লোডটাকে সে নিবে, নিয়ে তার যে সাপোর্টিং কলাম আছে সেই কলাম সেটা সে ডিস্ট্রিবিউট করে দিবে। সেই কথাটা এখানে লেখা আছে, বিমস আর ইউজুয়ালি সেড টু বি মেম্বারস দ্যাট সাপোর্ট ট্রান্সভার্স লোড। ট্রান্সভার্স লোড মানে হচ্ছে এইটা হচ্ছে একটা বিম, সাপোজ এখানে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট আছে, এর উপরে লোডগুলো থাকে এরকম। তো ট্রান্সভার্স লোড থাকে, সেই লোডটাকে সে সাপোর্ট করে, এবং সাপোর্ট করার পর সেই লোডটাকে নিয়ে সে কলামে ছেড়ে দেয়। এরপরে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে সেকশন ইউজড অ্যাজ বিম। মানে স্টিল বিমের ক্ষেত্রে আমরা আসলে কি কি সেকশন ইউজ করতে পারি। আমাদের যে এআইসি টেবিল আছে, বা আমি একদম প্রথম ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা পড়াইছিলাম সেখানে দেখাইছিলাম যে স্টিলের আসলে অসংখ্য সেকশন হইতে পারে। তো সেখান থেকে আসলে বিম হিসেবে আমরা কোন সেকশনটা ইউজ করি এবং কেন ইউজ করি। মেনলি বিম হিসেবে সব থেকে যেটা সুইটেবল যে সেকশন সেটা হচ্ছে এরকম ডাব্লিউ সেকশন, অর্থাৎ কলামে যেটা আমরা ইউজ করছি সেটা বিমের জন্য সব থেকে বেস্ট অপটিমাইজড সেকশন। বিম হিসেবে মেইনলি আরো কিছু সেকশন ইউজ করা যায়, যেমন চ্যানেল বা সি সেকশন ইউজ করা যায়, অ্যাঙ্গেল সেকশন ইউজ করা যায়। কিন্তু চ্যানেল সেকশন বা অ্যাঙ্গেল সেকশন এইগুলা কোনোটাই হেভি লোড সাপোর্ট করতে পারে না। প্রথমত হেভি লোড সাপোর্ট করতে পারে না, সেকেন্ডলি হচ্ছে ল্যাটারাল ফোর্সের এগেনস্টে এদের রেজিস্ট্যান্সটা খুবই খারাপ। সেই দিক থেকে চিন্তা করলে এই ডাব্লিউ সেকশন, যেটা ডাব্লিউ সেকশনটা হচ্ছে সব দিক থেকে বেস্ট এবং অপটিমাইজড সেকশন। কেন? কারণ আমি ওই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে পড়াইছিলাম, এই যে ডাব্লিউ সেকশনটা দেখতেছি এটা হচ্ছে তার ওয়েব, এবং উপরে এবং নিচে যেটা দেখতেছি এগুলো হচ্ছে তার ফ্লেঞ্জ। তো এই একটা স্টিলের ডাব্লিউ সেকশন, তার উপরে যে শেয়ার ফোর্স আসে এবং বেন্ডিং মোমেন্ট আসে, সে বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করতে পারে এই ফ্লেঞ্জ দিয়ে, এবং শেয়ার ফোর্সটাকে সে রেজিস্ট করতে পারে এই ওয়েব দিয়ে। তো এই সেকশনটা তার উপরে যে ধরনের স্ট্রেস ইম্পোজড হইতেছে সবগুলাই সে ভালোভাবে রেজিস্ট করতে পারতেছে। এবং এই যে ডাব্লিউ সেকশন, এই ডাব্লিউ সেকশনটা মেইনলি প্রথমত আসে কিভাবে। আমরা যদি একটা আরসিসি বিমের কথা চিন্তা করি, একটা আরসিসি বিমের ক্রস সেকশন চিন্তা করেন, এটা হচ্ছে একটা আরসিসির বিম। এই আরসিসির বিম থেকে যখন আমরা স্টিলের বিম মানে কোনটা বেশি অপটিমাইজড এরকম চিন্তা ভাবনা শুরু হলো, তো সেখান থেকে দেখা গেল এই যে বিমটা, আরসিসির বিমটা, এর ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা থাকে, শেয়ার ফোর্স রেজিস্টটা করে হচ্ছে মাঝখানে এরকম কোন একটা সেকশনে, এবং এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা রেজিস্ট করে হচ্ছে এই উপরের নিচের এই সেকশনটুকু। তাহলে এই যে মাঝখানে এইটুকু এবং এই সেকশনটুকু, এইটুকু আসলে কি, এটুকু ইফেক্টিভলি আসলে স্টিলের ক্ষেত্রে ইফেক্টিভলি কোনো কিছুতেই তারা আসলে পার্টিসিপেট করতেছে না। তাহলে কি করা হলো, এইটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে, এইটুকু বাদ দেওয়া হয়েছে। তাহলে কি এখন সেকশনটাই আর যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা ছিল সেই সেকশনটাই দেখেন এখন শেপটা হয়েছে এরকম আই শেপ, বা যেগুলোকে আমরা বলি হচ্ছে ডাব্লিউ শেপ।
এরকম শেপের হয়ে যায়। এই দিক থেকে বলতে গেলে আমাদের এই স্টিলের বিম সেকশন হিসেবে সব থেকে ইকোনমিক্যাল এবং মানে অপটিমাইজড সেকশনটা হচ্ছে ডাব্লিউ সেকশন। সো আমরা এই চ্যাপ্টারের মধ্যে বা প্রফেশনালেও যখন একটা বিল্ডিং এর জন্য স্টিল বিম সাজেস্ট করা হয় বা ডিজাইন করা হয়, সেক্ষেত্রে সব ক্ষেত্রে থেকে বা সব থেকে অপটিমাইজ সেকশনটা হচ্ছে ডাব্লিউ সেকশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসেস অফ বিম। এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। ফিগারটা একটু ভালো করে বুঝেন, এটা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট না। এটা আরসিসি তেও সেম এরকম একটা ফিগার দেখে থাকার কথা। আমি জানি না পড়াইছে কিনা। আরসিসি তে যেখানে বিম ছিল সেখানে সেম এরকম একটা ফিগার থাকার কথা। এটা হচ্ছে একটা বিমের মধ্যে বেন্ডিং স্ট্রেসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটার একটা একদম কনসেপচুয়াল একটা ফিগার। একদম একটা রেক্টেঙ্গুলার বিম দেখানো আছে, সেখান থেকে আসলে আস্তে আস্তে যদি আমি লোড বাড়াইতে থাকি, তাহলে তার মধ্যে যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করবে, সেই বেন্ডিং স্ট্রেসটা কিভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হইতে থাকে, সেই একটা ফিগার। এই ফিগারটা আপনার জাস্ট বিমের মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য বা বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে এটার সাথে সরাসরি ম্যাথমেটিক্সের কোনো সম্পর্ক নাই। তো আমরা জাস্ট জিনিসটা দেখি, বুঝি যে কি কি ঘটনাটা ঘটে। প্রথমত চিন্তা করেন, মানে এই মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা বা বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা, এইটা আপনি আরসিসি বিম বলেন বা স্টিল বিম বলেন, এই একই মোমেন্টের ডিস্ট্রিবিউশনটা সেম। মানে যে কোনো বিমের ক্ষেত্রে, যে কোনো একটা বিমের ক্ষেত্রে তার মোমেন্ট বা বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা হবে সেম। এই যে ফিগারটা দেখতেছি এরকম। তো প্রথমত চিন্তা করেন, যেহেতু আপনারা আরসিসি পড়ে আসছেন, এটা চিন্তা করেন একটা আরসিসি বিম, একটা রেক্ট্যাঙ্গুলার আরসিসির বিম। তো একটা আরসিসি বিমের ক্ষেত্রে আমরা জানি তার নিউট্রাল অ্যাক্সিস, মানে সেই অ্যাক্সিসে কোনো টেনসাইল ফোর্সও থাকবে না, কোনো কম্প্রেসিভ ফোর্সও থাকবে না, বা কম্প্রেসিভ স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস কোনোটাই থাকবে না। তার সেই নিউট্রাল অ্যাক্সিসটা থাকে হচ্ছে তার সেন্ট্রয়েড দিয়ে। তো আমি যদি এটা একটা আরসিসি মেম্বার চিন্তা করি, আরসিসির রেক্ট্যাঙ্গুলার মেম্বার চিন্তা করি, তাহলে তার সেন্ট্রয়েড থাকবে হচ্ছে, যেহেতু আর মানে রেক্ট্যাঙ্গুলার, তার মানে একদম মাঝখানে। এখন এই সেন্ট্রয়েড দিয়ে যে এক্সিসটা চিন্তা করা হয় সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। কেন নিউট্রাল অ্যাক্সিস? কারণ এখানে কোনো স্ট্রেস থাকে না, এটা হচ্ছে জিরো স্ট্রেস অ্যাক্সিস। এখানে কোনো টেনসাইল স্ট্রেসও থাকবে না। এই যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইন বরাবর কোনো টেনসাইল স্ট্রেসও থাকবে না, এখানে কোনো কম্প্রেসিভ স্ট্রেসও থাকবে না। এটা হচ্ছে একদম জিরো স্ট্রেস অ্যাক্সিস। এখন এই বিমের উপরে যদি লোড আসে, তাহলে কি ঘটনাটা ঘটবে? ধরেন এই বিমটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, এটা সিম্পলি সাপোর্টেড বিম, এর উপরে এখান থেকে লোড আসতেছে। কেউ একজন বলেন তো, এর টেনসাইল স্ট্রেস কোথায় ডেভেলপ করবে আর কম্প্রেসিভ স্ট্রেস কোথায় ডেভেলপ করবে? বলেন, আরসিসির কনসেপ্ট দিয়ে বলেন দেখি কতদূর মনে আছে। কারো জানা নাই? আমার কথা কি শোনা যায়? স্যার প্রশ্নটা আবার একটু করেন তো স্যার। বললাম এই যে একটা বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিম, এর উপরে যদি এরকম ইউডিএল লোড থাকে বা উপর থেকে কোনো লোড আসে, তাহলে এই বিমের টেনসাইল স্ট্রেস কোথায় ডেভেলপ করবে আর কম্প্রেসিভ স্ট্রেস কোথায় ডেভেলপ করবে? স্যার কম্প্রেসিভ স্ট্রেস উপরে আর টেনসাইল স্ট্রেস কি নিচে না স্যার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাকিদের কি কোনো রেসপন্স নাই? আমার কিন্তু মানে কন্ডিশন ছিল যে ক্লাস রেকর্ডিং দেওয়ার কন্ডিশনটা হচ্ছে ক্লাসে রেসপন্সিভ থাকা। জি স্যার, রেফারেন্স লাইনের উপরে। আপনার আনসার ঠিক আছে। মানে যদি এইভাবে লোড আসে, তাহলে আমাদের যে নিউট্রাল অ্যাক্সিস দেখতেছি, নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, তার নিচে হচ্ছে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। এখন ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। যখন আমি এই জাস্ট সাপোজ এখানে একটা লোড দিছি, ইউডিএল দিছি, ইউডিএল দিলে এই যে স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা কি হয়, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দিকে কম্প্রেসিভ স্ট্রেসে একদম লিনিয়ারলি বাড়তে থাকে, আবার নিচের দিকে টেনসাইল স্ট্রেসে একদম লিনিয়ারলি বাড়তে থাকে। মানে এখানে জিরো ছিল, এটা হচ্ছে একদম জিরো, পুরো জিরো জিরো লাইন, জিরো জিরো লাইন, সেখান থেকে এই যে নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েড থেকে লিনিয়ারলি নিচের দিকেও বাড়তেছে, লিনিয়ারলি উপরের দিকেও বাড়তেছে। এখন আমি যদি লোডটাকে আরো, প্রথমে সাপোজ 5 কিপ পার ফিট লোড ছিল, এখন আমি লোডটাকে আরো বেশি বাড়াই দিলাম, এখন সাপোজ 10 কিপ পার ফিট দিলাম, তাহলে কি হবে? জাস্ট আর কিছুই না, এই আগে যে পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস ছিল, এখন তার থেকে বেশি পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস হবে। এই ফিগারটা সেটাই ডিনোট করতেছে। প্রথমে এখান থেকে এইটুকু ছিল, এখন কি হয়েছে, এখান থেকে এ পর্যন্ত গেছে। আবার টেনসাইল স্ট্রেস এখান থেকে এইটুকু ছিল, এখন টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা বেড়ে গেছে। এখন এইভাবে বাড়তে বাড়তে আমি আসলে কতটুকু পর্যন্ত লোড দিতে পারবো? আমরা যখন আরসিসির বিম ডিজাইন করি, তো তখন আমরা কি বলি, আমরা এই স্টিলের বা
স্টিলের যখন স্ট্রেংথ ধরে নেই তখন আমরা কি ধরে নেই, তার ইল্ড স্ট্রেংথ ধরে ক্যালকুলেশন করি, এফওয়াই ভ্যালু ধরে ক্যালকুলেশন করি। তার মানে হচ্ছে আমরা চিন্তা করি এই যে বিমটা ডিজাইন করতেছি সেই বিমটা হচ্ছে তার ইল্ড লিমিট পর্যন্ত স্ট্রেস নিতে পারবে, ইল্ড স্ট্রেস পর্যন্ত সে নিতে পারবে, তারপরে আরো স্ট্রেস সে কিছুটা নিতে পারে, কিন্তু সেটা ধরে আমরা ডিজাইন করি না, আমরা এই পর্যন্ত লিমিট করে রাখি। আরসিসির ক্ষেত্রে এই পর্যন্ত লিমিট করে রাখি যে যখন একদম এক্সট্রিম ফাইবার একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম বিমের শেষ পর্যন্ত শেষ যে পয়েন্টটা আছে এই পয়েন্টের স্ট্রেসটা যখন ইল্ড স্ট্রেসের সমান হয়ে যাবে তখন আমরা বলবো যে ঠিক আছে এটাই হচ্ছে তার ডিজাইন স্ট্রেংথ। এরপরে আমরা আর কনসিডার করি না, যদিও এরপরে কিন্তু আরো কিছু পরিমাণ লোড বা মোমেন্ট একটা বিম ক্যারি করতে পারে। এখন স্টিলের ক্ষেত্রে এসে আমরা কি করতেছি, স্টিলের ক্ষেত্রে যেহেতু একটা হোমোজিনিটি থাকে, আরসিসির ক্ষেত্রে পার্থক্যটা কি, সেখানে আমি দুইটা আলাদা টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতেছি, সেখানে আমি কংক্রিট ইউজ করতেছি এবং সেখানে টেনসাইল স্ট্রেংথ বন্ডিং এর জন্য আমি স্টিল রিইনফোর্সমেন্ট ইউজ করতেছি। তো সেখানে দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল। স্টিলের ক্ষেত্রে যদি চিন্তা করি, স্টিলের কথা চিন্তা করলে এখানে হোমোজিনিটি আছে, এখানে জাস্ট একটা টাইপেরই ম্যাটেরিয়াল ইউজ করা হয়, পুরা বিমটাতে শুধু স্টিল আছে আর কোনো কিছু নাই। সেক্ষেত্রে কি করা হয়, এই তার যে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি সেটা আসলে এই তার ইল্ড লিমিট পর্যন্ত লিমিট করে রাখা হয় না, মানে আবদ্ধ করে হয় না, আরো বেশি লোড দিয়ে এটা যদি আমরা ইল্ড লিমিটের থেকেও বেশি পরিমাণ লোড দেই তাহলে কি ঘটনাটা ঘটবে, একদম এক্সট্রিম ফাইবার এই ফিগারটা এখানে ভালো করে খেয়াল করেন, একদম এক্সট্রিম ফাইবার যেটা একদম মানে বাইরের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু ইল্ড লিমিটে চলে গেছে, তার মানে হচ্ছে ইল্ড থিওরি অনুযায়ী বা ইল্ড লিমিট থিওরি অনুযায়ী এ আর কোনো লোড দিতে পারবে না। কিন্তু তার নিচের এই অংশটুকু খেয়াল করেন, এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু এটা কিন্তু এখনো ইল্ড লিমিটে পৌঁছায় নাই, কিভাবে পৌঁছায় নাই সেটা আমি কিভাবে বুঝলাম, সাপোজ এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে ধরেন আমি বললাম হচ্ছে 50, তার মানে হচ্ছে একদম এই পয়েন্টটা আছে 50-এ, কিন্তু এই 50 থেকে তো এই নিউট্রাল অ্যাক্সিসের দিকে আস্তে আস্তে ভ্যালুটা কমতেছে, তাহলে এইটা যদি 50 হয় তাহলে এখানে ভ্যালুটা আছে 49, তার মানে কি এই পয়েন্টটা এখন ইল্ড স্ট্রেসে পৌঁছায় নাই। আমি যদি লোডের ভ্যালুটা আরো বেশি করি তাহলে কি হবে, আস্তে আস্তে এই লাস্ট পয়েন্ট যেটা দেখতেছি এই পয়েন্টে কিন্তু ইল্ড স্ট্রেসের ভ্যালুটা 50, এই তো আর নিতে পারবে না, তো 50 পর্যন্ত ফিক্সড হয়ে গেছে, তখন কি হবে এই এই বাকি স্ট্রেসটা এই নিচের দিকে ডিস্ট্রিবিউট করতে থাকবে। তো ডিস্ট্রিবিউট করলে কি হবে, এই যে ফিগারটা খেয়াল করেন, প্রথমে আমি দেখতেছিলাম এই ফিগারটাতে দেখতেছিলাম জাস্ট এই পয়েন্টটা 50 আছে আর নিচের পয়েন্টগুলো আস্তে আস্তে কমতেছিল, আমি যখন লোড আরো বাড়াইলাম তখন কি হইতেছে এই বাকি যে এক্সট্রা লোডটা আমি দিতেছি সেটা সে নিচের দিকে এভাবে ডিস্ট্রিবিউট করতেছে, নিচের দিকে ডিস্ট্রিবিউট করলে কি হবে, এই যে পয়েন্টটা যেটা আগে 48 ছিল সেটাও এখন 50 হয়ে গেছে। এখন যদি লোড আমি আরো বেশি করতে থাকি তাহলে কি হবে, এই যে এখানে এ পর্যন্ত 50 ছিল কিন্তু তার নিচে এগুলো তো কম ছিল, যদি লোড আরো বেশি করতে থাকি তাহলে কি হবে এই পয়েন্টগুলোও তখন হচ্ছে স্ট্রেস নিতে শুরু করবে, তাহলে কি হবে এইখান থেকে এই পর্যন্ত এখন 50 পুরা ইল্ড স্ট্রেসে চলে গেছে। এখন যদি আমি আরো বেশি করতে থাকো তাহলে কি হবে, একদম নিউট্রাল অ্যাক্সিসের উপরে যতগুলা পয়েন্ট আছে সবগুলা ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছায় যাবে, নিউট্রাল অ্যাক্সিসের নিচে যতগুলা পয়েন্ট আছে সেগুলোও একদম সবগুলা ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছায় গেছে। তার মানে হচ্ছে এখন এর পরে যদি আমি সামান্য কোনো লোড দেই তাহলে এর মধ্যে সেই স্ট্রেসটা ডিস্ট্রিবিউশন করার কোনো ক্যাপাসিটি নাই, এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম মোমেন্টে পৌঁছায় গেছে। এই ম্যাক্সিমাম মোমেন্টটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিক মোমেন্ট, প্লাস্টিক মোমেন্ট এটাকে এমপি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। মানে এরপরে যদি আমি আর লোড দেই তাহলে বিমটা সাথে সাথে বাকলিং হয়ে যাবে, সেটা বেঁকে যাবে, এটার আর মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা স্ট্রেস ডিস্ট্রিবিউশন করার মতো আর কোনো ক্যাপাসিটি নাই। কিন্তু এই যে এই পর্যন্ত যে স্ট্রেংথ এই পর্যন্ত স্ট্রেংথটাকে বলা হয় হচ্ছে তার ইল্ড মোমেন্ট, এমওয়াই, ইল্ড মোমেন্ট। তার মানে কি ইল্ড মোমেন্টেই কিন্তু আমাদের যে বিমটা আছে তার টোটাল স্ট্রেংথটা কিন্তু ইল্ড মোমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ না, সে আরো লোড নিতে পারে। ইল্ড মোমেন্ট পর্যন্ত শুধুমাত্র একদম টপ ফাইবার বা বটম ফাইবার এইটা হচ্ছে ইল্ড তার লিমিট পর্যন্ত পৌঁছায় যায়, কিন্তু তার ভিতরের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো তখনও লোড নিতে পারে বা স্ট্রেস নিতে পারে। তো তখন যদি আমি আস্তে আস্তে বাড়াইতে থাকি তাহলে কি হবে, এই ভিতরের পয়েন্টগুলো আস্তে আস্তে তার ইল্ড লিমিটে পৌঁছাতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে যখন সে প্লাস্টিক মোমেন্টে পৌঁছে যাবে তখন আর সে কোনো লোড নিতে পারবে না। এরপরে যদি আমি সামান্য কোনো লোড দেই এটা বাকলিং হয়ে যাবে, এটা বেঁকে যাবে, যেহেতু এটা স্টিল এটা সরাসরি ডাইরেক্ট ভেঙে যাবে না, এটা বেঁকে যাবে। এটাই হচ্ছে একটা বিমের মধ্যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ফিগার। তো যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যেটা বলা হয় এই যদি একটা রেক্টাঙ্গুলার সেকশন হয় তো রেক্টাঙ্গুলার সেকশনের এই প্লাস্টিক মোমেন্টের ভ্যালুটা ইলাস্টিক মোমেন্টের ভ্যালু থেকে প্রায় 1.5 গুণ বেশি হয়, প্রায় 1.5 গুণ বেশি হয়। এদের একটা মানে একটা ফ্যাক্টর আছে, এই যে প্লাস্টিক মোমেন্ট এবং ইলাস্টিক মোমেন্ট এদের একটা রেশিও, যদি রেশিও করা হয় এই রেশিওটাকে বলা হয় হচ্ছে শেপ ফ্যাক্টর।
এই প্লাস্টিক মোমেন্ট এবং ইলাস্টিক মোমেন্ট, ইল্ড মোমেন্ট, এদের যদি রেশিও করা হয় তাহলে এদের রেশিওটাকে বলা হয় শেপ ফ্যাক্টর। তো রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এই প্লাস্টিক মোমেন্টটা মানে ইল্ড মোমেন্টে প্রায় 1.5 বা 1.5 গুণ হয়ে থাকে। তো যখন আমরা এই স্টিলের বিম ডিজাইন করা হয় রিসেন্ট ইয়ার পর্যন্ত, সাপোজ এখন থেকে যদি আমি আরো 5 বছর 10 বছর আগের কথা চিন্তা করি, তখন এই স্টিলের বিম ডিজাইন করা হয়তো হচ্ছে এই আরসিসির মতোই এই ওয়াই পর্যন্ত স্ট্রেংথ ধরে, এই পর্যন্ত স্ট্রেংথ ধরে স্টিলের বিম ডিজাইন করা হতো। কিন্তু রিসেন্ট আসলে সবকিছু চলতেছে একদম অপটিমাইজড পর্যায়ে। যখন যত আস্তে আস্তে টেকনোলজি যত অ্যাডভান্স হইতেছে তখন আরো চেষ্টা করা হইতেছে যে কিভাবে আরো বেশি অপটিমাইজেশন করা যায়, কিভাবে আসলে আমি আরো একটা ম্যাটেরিয়ালটাকে আরো বেশি ইফেক্টিভ করতে পারি, কিভাবে কস্টটা কমানো যায়। রিসেন্ট ইয়ারে যে সমস্ত এখন যে সমস্ত বিমটা ডিজাইন করা হয় সেখানে কি করা হয় একদম এই এমপি তার প্লাস্টিক মোমেন্ট কোন পর্যন্ত সে পর্যন্ত ধরে ডিজাইন করা হয়, এর সাথে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি অ্যাড করা হয়, কিন্তু এই তার স্ট্রেংথ বা লিমিটটা এই ওয়াই পর্যন্ত মানে আটকে রাখা হয় না, কনজারভেটিভ করে রাখা হয় না, এটা তার প্লাস্টিক মোমেন্ট পর্যন্তই নিয়ে যাওয়া হয়। তবে এটার সাথে কিছুটা ফ্যাক্টর থাকে। এর সামনে আমরা আর একটা ফিগার দেখব, সেখানে এই এমপি যদি পাইতে হয় বা প্লাস্টিক মোমেন্ট যদি পাইতে হয় তাহলে আমাদের বিমে কিছু দূর পরপর স্টেপনার বা ল্যাটারাল ব্রেসিং দিতে হয়, সেই ল্যাটারাল ব্রেসিং গুলা সবগুলো ইনশিওর করলে তখন আমরা প্লাস্টিক মোমেন্টটা ইনশিওর করতে পারি। তো এটা ছিল আমাদের একটা বিম, জাস্ট জেনারেলাইজড একটা বিমের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। জাস্ট আমি আস্তে আস্তে লোড বাড়াইতেছি, তো বিমের মধ্যে আসলে মেকানিজমটা কি হইতেছে, কখন কোন পয়েন্টটা ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছাইতেছে, ম্যাক্সিমাম স্ট্রেসে টপ ফাইবার পৌঁছানোর পরে সেটা কিভাবে আস্তে আস্তে তার নিচের ফাইবারগুলোতে ডিস্ট্রিবিউশন করতেছে, সেটা নিয়ে এখানে ফিগারগুলো দেওয়া ছিল এবং সেটাই বলার চেষ্টা করছি। এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোথাও কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলতে পারে। কারো কোনো সমস্যা নাই? ক্লাসে কিন্তু রেসপন্সিভ থাকতে হবে। আমি কিন্তু এর আগেও বলছি যে রেকর্ডিং আমি দিয়ে দিব, কিন্তু যদি ক্লাসে রেসপন্সিভ না পাই তাহলে কিন্তু আমি ধরে নিব যে আপনারা সিরিয়াসলি ক্লাস করতেছেন না, তো সেই ক্ষেত্রে আমি রেকর্ডিং দিব না। স্যার সমস্যা নাই স্যার। হ্যাঁ, তো রেসপন্স তো করতে স্যার হবে। বলেন। স্যার আমি সাইডে তো স্যার এই জন্য স্যার আজকে রেসপন্স করতে পারতেছি না স্যার, শব্দ অনেক। আমি স্যার হ্যাঁ, মানে আরো বাকিরাও তো মানে ক্লাসে আছে, সো জাস্ট একজন বা দুইজন না, সেই ক্লাসে তো একটা মানে সামগ্রিক সবাইকে রেসপন্সিভ থাকতে হবে, কে কতটুকু বুঝতেছে না বুঝতেছে সেটাও তো ইম্পর্টেন্ট। জাস্ট পরীক্ষায় একটা প্রশ্ন লিখে পাশ করলেন আর একটা জিনিস শিখলেন, দুইটা তো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, আমি সামনে আগাই। এখানে মেইনলি এই যে আমি আপনাদেরকে যেই পিডিএফটা দিয়ে কিছুক্ষণ আগে আপলোড করছি, এই জাস্ট ডিজাইন অফ বিমের এই পিডিএফটা আমাকে মানে ছোট করতে হয়েছে, কারণ আসলে একটা বড় পিডিএফ দিলে স্টুডেন্টরা আসলে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। যেমন কোনো একটা ব্যাচে দিয়েছিলাম মানে 28 ইভিনিং এ ব্যাচে মনে হয় দিয়েছিলাম, তো ওরা আসলে এটা নিয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, পরে এখান থেকে কেটে কেটে ছোট করা। তো কেটে কেটে ছোট করলে কি অনেক কিছু মিস হয়ে যায়। যেমন পুরো পিডিএফটা হচ্ছে এইটা, এটাতে টোটাল 392 পেজ, তো এর মধ্যে মনে হয় কানেকশন আছে আর ইন্ট্রোডাকশন আছে কিছু পেজ, তো মোটামুটি প্রায় 300 পেজ। এটা একটা বইয়ের পিডিএফ, তো প্রায় 300 পেজ মতো জাস্ট বিম নিয়েই আছে। তো এই পুরা পিডিএফ থাকলে পুরো একদম মানে অনেক কিছু বলা যায়, অনেক কিছু ব্যাখ্যা করা যায়। এখানে আমাদের লিমিটেশন আসলে দুইটা, আমাদের আসলে ক্লাস টাইম বা ইয়েটা কম, মানে ক্লাসটায় মানে বেশি কিছু বলার সুযোগটা কম। আর দ্বিতীয়ত সে যদি অনেক বড় কিছু দেয় তাহলে স্টুডেন্টরাও আবার মানে বেশি নার্ভাস হয়ে যায় যে না স্যার এত কিছু পারবো না। তো যাই হোক, আমি আমাদের এখানে যতটুকু আছে দেখি ততটুকু পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন অফ বিম ফর মোমেন্ট। তো মেইনলি একটা বিম যখন ডিজাইন করা হয়, এর আগে আমরা কলাম ডিজাইন শিখছি, মিডের আগে কলাম ডিজাইন শিখছি। কলাম ডিজাইনেরটা যদি আমরা একটু মেমোরিটা পিছনের দিকে ঘুরাই নিয়ে যাই, কলাম ডিজাইনের আমাদের প্রসেসটা ছিল কি, আমরা দেখতাম যে একটা কলামের উপরে কি পরিমাণ টোটাল লোড আসতেছে, অর্থাৎ ডেড লোড লাইভ লোড দিয়ে টোটাল কি পরিমাণ লোড আসতেছে। সেই লোডের জন্য আমরা কি করতাম, একটা কলামের সেকশন ধরে নিতাম, ধরে নিয়ে সেটা চেক দিতাম যে আসলে ওই কলাম সেকশনটা ওই পরিমাণ লোডকে নিতে পারবে কিনা। আর বিমের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, বিমের ক্ষেত্রে যেহেতু ট্রান্সভার্স লোড আসে, আমি দেখাইছিলাম কলামের জন্য লোড আসে হচ্ছে অ্যাক্সিয়াল লোড, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড আসে। আর বিমের ক্ষেত্রে আসে হচ্ছে এরকম ট্রান্সভার্স লোড। তো ট্রান্সভার্স লোড আসলে কি হয়, এই ফিগারটা যদি আমরা দেখি, ট্রান্সভার্স লোড আসলে আমরা দেখতেছি বিমটা এখানে বেঁকে যাইতেছে। তো
বাঁকে কেন? যে কোনো একটা মেম্বার, স্ট্রাকচারাল মেম্বার বাঁকবে তখনই যখন এর উপরে মোমেন্ট ক্রিয়েট মানে মোমেন্ট অ্যাক্ট করবে। রোটেশনটা তখনই হয় যখন এখানে মোমেন্ট থাকে। তাহলে আমাদের বিমের যখন আমরা ডিজাইন করব, বিমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার মোমেন্ট। অর্থাৎ এখানে আমাদের যে লোড দেওয়া থাক বা লোড আমরা ক্যালকুলেশন করে নেই, আমাদের যা ডাইরেক্ট লোড ভ্যালুটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লোড থেকে কি পরিমাণ মোমেন্ট ওই বিমের উপরে আসতেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ বিমের মানে যে ডিজাইন স্ট্রেংথ বা একটা বিম কি পরিমাণ লোড নিতে পারবে সেটা গভর্ন করে হচ্ছে তার রোটেশন। রোটেশনটা ক্রিয়েট করাই হচ্ছে মোমেন্ট। তো এখানে এই ডিজাইন অফ বিম ফর মোমেন্টস বা মোমেন্টের মাধ্যমে যখন আমরা বিম ডিজাইন করতে যাব, তখন আমাদের এই যে এখানে যে একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি এই গ্রাফটা খুব ভালো করে বুঝে, তার জন্য বিম ডিজাইন করা বা অ্যানালাইসিস করা খুবই সহজ হয়ে যাবে। পরবর্তীতে আমরা বিমের যতগুলো প্রবলেম সলভ করব না করব, পুরোটাই বেসড অন দিস গ্রাফ। এই গ্রাফটা মাথার মধ্যে একটু নিয়ে নিতে হবে যে আসলে কোন ক্ষেত্রে আমার বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে। টোটালি আমরা যত বিম আছে, সমস্ত বিমগুলোকে আমরা 3টা জোনে বিভক্ত করতে পারি। জোন 1 যেটা, সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক বিহেভিয়ার বা ফুল প্লাস্টিক মোমেন্ট। জোন 2 কে বলা হয় ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোন। এবং থার্ড যে জোন, 3 নম্বর জোনটাকে বলা হয় ইলাস্টিক টরশনাল বাকলিং জোন। এখন এই 3টা জোন আসলে সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। প্রথম জোনটা বলতেছে যে প্লাস্টিক বিহেভিয়ার ফুল প্লাস্টিক মোমেন্ট। প্লাস্টিক বিহেভিয়ার বা ফুল প্লাস্টিক মোমেন্ট কথাটার মানে হচ্ছে, এই যে কিছুক্ষণ আগে আমি একটা ফিগার দেখাইলাম, এই যে ফিগারটা দেখাইলাম, এই ফিগারের লাস্ট যে ফিগারটা দেখাইলাম, এটা কি বললাম? এটা হচ্ছে তার প্লাস্টিক মোমেন্ট। অর্থাৎ যখন একটা বিমের একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে, এটা যদি বিম হয় তার নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ এবং বটম প্রত্যেকটা পয়েন্ট ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেসে পৌঁছায় যায়, তখন যে সিনারিওটা বা তখন তার যে মোমেন্ট ক্যাপাসিটি, সেটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। তো এই প্রথমে জোন 1 যেটা বলতেছি সেটা হচ্ছে সেই প্লাস্টিক মোমেন্ট। অর্থাৎ জোন 1 এর যে মোমেন্টটা, এই মোমেন্টটা হচ্ছে তার একটা বিমের ম্যাক্সিমাম মোমেন্ট। অর্থাৎ এই জোন 1 এ যখন আসে, তখন একটা বিমের একদম টপ টু বটম প্রত্যেকটা পয়েন্ট জাস্ট নিউট্রাল অ্যাক্সিস বাদে, নিউট্রাল অ্যাক্সিসের উপরে এবং নিচের প্রত্যেকটা পয়েন্ট একদম ম্যাক্সিমাম তার ইল্ড স্ট্রেসে আছে। এখন জোন 1 আসলে আমরা কখন বলবো? প্রথমে এই যে 3টা জোনে আমরা ডিভাইড করতেছি, এই 3টা জোনে ডিভাইড করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেই এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয়? এই যে এখানে মানে প্রত্যেকটা মানে ডিজাইনের আগে যেরকম এক্সপেরিমেন্ট করতে হবে, বিষয়টা এরকম না। এক্সপেরিমেন্ট থেকে অলরেডি এটা জেনারেটেড, এখন আর আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে না, আমরা সরাসরি এই জোনগুলো ইউজ করি। তো প্রথম যখন এই জোনগুলো নিয়ে আসা হয়, তখন কি করা হলো? একটা বিম নেওয়া হলো, এরকম একটা স্টিলের বিম নেওয়া হয়েছে। নেওয়ার পরে প্রথমে এই যে বিম যেটা দেখতেছি, এই বিমের এই সাপোর্ট থেকে শুরু করে এই সাপোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া হয়। কন্টিনিউয়াসলি ব্রেসিং কেন দেওয়া হয়? যাতে এই যে এখানে আমরা একটা ফিগার দেখতেছি যে উপর থেকে লোড দেওয়ার কারণে উপরের যে ফ্লেঞ্জ, সেই ফ্লেঞ্জটা বেঁকে গেছে। তো এই কন্টিনিউয়াসলি এখানে ব্রেসিং দেওয়া হয়, কন্টিনিউয়াসলি এই টরশনাল বা ল্যাটারাল টরশনাল এগেনস্টে ব্রেসিং দেওয়া হয়, যাতে উপরের যে ফ্লেঞ্জটা সেটা না বাঁকে। এখন এই পুরো কন্টিনিউয়াসলি ব্রেসিং দিয়ে একদম কোনো এখানে কোনো গ্যাপ নাই, একদম এই সাপোর্ট থেকে শুরু করে এই সাপোর্ট পর্যন্ত পুরোটা কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া। ব্রেসিং দিয়ে এর উপরে যখন লোড দেওয়া হয়, লোড দিলে দেখা যায় যদি পুরোটা কন্টিনিউয়াসলি ব্রেসিং দেয়, তার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে এই ফিগারটা যে দেখতেছি, এই ফিগারের এক্স অ্যাক্সিসটা যদি চিন্তা করি, এক্স অ্যাক্সিসে লেখা আছে হচ্ছে এলবি, ব্র্যাকেটে লেখা আছে ল্যাটারালি আনব্রেসড লেন্থ অফ কম্প্রেশন ফ্লেঞ্জ। তার এলবি এর মিনিংটা হচ্ছে, এই যে এখানে আমি একটা ব্রেসিং দিতেছি, এখানে সাপোজ আরো একটা ব্রেসিং দিতেছি, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আনব্রেসড লেন্থ, এই ডিস্টেন্সটাই হচ্ছে এলবি। তো প্রথমত একদম প্রথম প্লাস্টিক জোনের শুরুর কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্টটার মানে কি? এখানে এলবি এর ভ্যালু 0। এলবি এর ভ্যালু 0 তার মানে কি? একদম একটা এই ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে কোনো ডিস্টেন্স নাই, একটা এটার সাথে আরেকটা ব্রেসিং লাগানো। এই কন্ডিশনে যদি টেস্ট করা হয়, টেস্ট করে দেখা যায় যে পুরোটা যদি ল্যাটারালি ব্রেসিং করা হয়, তাহলে আমি যখনই আস্তে আস্তে লোড দিতে থাকি, এই যে ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জ আগেই বেঁকে যায় না। বেঁকে না গেলে কি ঘটনাটা ঘটবে? আমি এখানে যে ফিগারটা দেখাইলাম, যে আমাদের যে স্টিল বিমটা আছে, সেটার একদম নিউট্রাল অ্যাক্সিসের উপরে এবং নিচের প্রত্যেকটা পয়েন্ট ম্যাক্সিমাম পয়েন্ট ইল্ড স্ট্রেস পর্যন্ত যেতে পারতেছে, এই ঘটনাটা ঘটে। অর্থাৎ যদি আমরা কন্টিনিউয়াস এরকম ব্রেসিং দেই, তাহলে কি আমরা এই বিম থেকে তার ম্যাক্সিমাম আউটপুটটা পাই, বা ম্যাক্সিমাম তার যে প্লাস্টিক মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্টটাকে যে আমরা প্লাস্টিক মোমেন্ট বলতেছি, সেই প্লাস্টিক মোমেন্ট আমরা এই বিম থেকে পাই। এখন তারপরে আবার আসলো যে আসলে এই প্রত্যেকটা পয়েন্টে যদি আমি এরকম ব্রেসিং দিতে থাকি, তাহলে তো সেটা ফিজিবল না, আসলে পুরাটা আমার এখান থেকে এ পর্যন্ত ব্রেসিং দিতে হচ্ছে। তাহলে আমি এখন কি করতেছি? এখন আমি এই ব্রেসিং ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়াইতেছি।
একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়াইতেছি। সাপোজ প্রথমে আমি বললাম যে প্রথমে আমি 1 ফিট দূরে দূরে এরকম ব্রেসিং দিতেছি। এই যে সেটাই এই ফিগারটা দ্বারা সেটাই বোঝানো হচ্ছে। 0 থেকে আমি আস্তে আস্তে এখন ব্রেসিং লেন্থটা বাড়াইতেছি। প্রথমে 1 ফিট দূরে দূরে দিলাম, দিয়ে আমি আবার টেস্ট করলাম, দেখলাম যে এখনো আমি প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত টোটাল মোমেন্ট পাইতেছি। যদি প্লাস্টিক মোমেন্টটা হয় 100, আমি যদি যখন একদম 0 ফিট দূরে দূরে বা একদম কন্টিনিউয়াস ব্রেসিং ছিল সেখানেও যদি 100 পাই, 1 ফিট দূরে দূরে যদি আমি ব্রেসিং দেই সেখানে টেস্ট করেও আমি দেখতেছি যে প্লাস্টিক মোমেন্ট বা টোটাল মোমেন্টের ভ্যালু 100 পাইতেছি। তার মানে কি আমি ব্রেসিং ডিসটেন্সটা আরো একটু বেশি করে দিতে পারি। এইভাবে কতটুকু বাড়াবো, এই যদি আমি প্লাস্টিক মোমেন্ট পেতে চাই, প্লাস্টিক মোমেন্ট পাইতে হলে আমি কত দূর পর্যন্ত এই ব্রেসিং ডিসটেন্সটা বাড়াবো সেটার একটা লিমিট এখানে বলা আছে, সেটা হচ্ছে এলপি। এই এলপি কি জিনিস এবং এলআর কি জিনিস এটা হচ্ছে আমাদের এআইএসসি টেবিল আছে। আমি এই আজকে যে ম্যাটেরিয়ালসটা আপলোড করছি সেটার সাথে সাথে একটা নতুন এআইএসসি টেবিল দিয়ে দিছি বিম ডিজাইন করার জন্য। সেই টেবিলটা খুললেই দেখতে পারবেন যে প্রত্যেকটা স্টিলের সেকশনের জন্য একটা এলপি ভ্যালু এবং এলআর ভ্যালু দেওয়া আছে। তো যতক্ষণ পর্যন্ত এই যে আনব্রেসড লেন্থ যেটা দেখতেছি, এলবি যেটা দেখতেছি, এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত এলপি এই ভ্যালু থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই বিম থেকে প্লাস্টিক মোমেন্ট বা তার ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন একটা সেকশন আছে W16x56, তো 16x56 একটা সেকশন, এটার আমি এআইসি টেবিলে খুঁজলাম, খুঁজে দেখলাম যে সেটার এলপি ভ্যালু হচ্ছে সাপোজ 5 ফিট, এলপি ভ্যালুটা হচ্ছে 5 ফিট। তার মানে হচ্ছে আমি যদি এলবি এর ভ্যালু এই 5 ফিটের থেকে কম রাখি, এলপি 5 ফিট তার মানে কি এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 5। যতক্ষণ পর্যন্ত এই যে আনব্রেসড লেন্থ বা এই যে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর লেন্থ এটা 5 ফিটের থেকে কম রাখবো ততক্ষণ পর্যন্ত সেটা এই জোন 1 এ অবস্থান করবে। এবং জোন 1 এ যখন অবস্থান করবে তখন আমরা এই যে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা দেখতেছি সেই ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো। এই ম্যাক্সিমাম মোমেন্টটা পাওয়ার পরে তারপরে যদি লোড বাড়ানো হয় তখন বিমটা বেঁকে যাবে, তার আগে কিন্তু বিমটা বেঁকে যাবে না। তো সেই কথাগুলো এখানে লেখা আছে, এই যে জোন 1 বা প্লাস্টিক বিহেভিয়ার, আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। যে প্রথমে যদি আমরা পুরো একটা কন্টিনিউয়াসলি ব্রেসিং দিয়ে দেই, কন্টিনিউয়াসলি ব্রেসিং দিয়ে যদি আমরা এটা কি পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারি সেই ভ্যালুটা বের করি, সেই ভ্যালুটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। এখন আমি আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে এই ব্রেসিং মানে আনব্রেসড যে লেন্থ, আনব্রেসড লেন্থের ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি করব, বৃদ্ধি করে দেখা গেল যে এলপি পর্যন্ত, এই এলপি পর্যন্ত যদি আমি আস্তে আস্তে বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে সেকশনটা আছে সেই সেকশন থেকে প্লাস্টিক মোমেন্টটা পাবো বা ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো। যখনই এই ব্রেসিং লেন্থ যদি এখন আমি একটা থেকে আরেকটা লেন্থ যদি আমি এখন 6 ফিট করে দেই তাহলে কিন্তু সেটা এলপি ক্রস করে এই জোন 2 তে চলে গেছে। জোন 2 তে চলে গেলে কি হয়, এই আমি আর আগের মতো তার ম্যাক্সিমাম মোমেন্ট বা প্লাস্টিক মোমেন্টটা পাবো না। এই ফিগার থেকেও দেখা যাচ্ছে, দেখেন এই যে এই পর্যন্ত, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মোমেন্ট একদম ফিক্সড আছে। অর্থাৎ আমি যদি ব্রেসিং বা এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিস্টেন্স 0 ফিট দেই তাহলেও সেক্ষেত্রে যদি আমি 100 ফিট মোমেন্ট পাই, আমি যদি 5 ফিট দেই সেক্ষেত্রেও আমি 100 পাবো। এই যে কোনো চেঞ্জ হইতেছে না। তো যখনই আমি 5 ক্রস করে যাব তখন আস্তে আস্তে মোমেন্টের ভ্যালুটা কমতেছে, এই যে আস্তে আস্তে রিডিউস হইতেছে, ডিক্রিজ করতেছে। এই জোন 2 তে গিয়ে তখন মোমেন্টের ভ্যালুটা আস্তে আস্তে কমে যেতেছে। তো সেই কথাটা এখানে লেখা আছে। এবং আমরা যখন একটা বিম ডিজাইন করি তখন এই যে এখানে লাস্ট একটা কথা লেখা আছে, মোস্ট বিমস ফল ইন জোন 1। যখন একটা বিম ডিজাইন করা হয় তখন চেষ্টা করা হয়, সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং মেনলি ডিজাইন করার সময় সেটা মোটামুটি ইনভিটেবলি সবসময় সেটা জোন 1 এই ফেলা হয়। কারণ জোন 1 এ ফেললে বা জোন 1 এ রাখলে এই ব্রেসিং ডিসটেন্সটা যদি আমরা এলপি এর থেকে কম ডিসটেন্সে দেই তাহলে সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণ রেজিস্টিং মোমেন্ট পাই, অর্থাৎ সে বেশি পরিমাণে মোমেন্ট আটকাইতে পারে, রেজিস্ট করতে পারে। এখন এই যে আমি দেখতেছিলাম যে একটা বেসিন থেকে আরেকটা বেসিং এর ডিসটেন্স আমি আস্তে আস্তে বাড়াইতেছিলাম। এখন বাড়াইতে বাড়াইতে কোনো সময় যদি এই এলপিএ ভ্যালু এর থেকে বেশি হয়ে যায়, এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স, সাপোজ আমি যদি এই যে এক্সাম্পলটা দিতেছিলাম এটা দিয়ে যদি বলি, সাপোজ 16x56 এর জন্য এলপি হচ্ছে 5। এখন আমি এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স দিলাম 6 ফিট। 6 ফিট তার মানে কি এখন এই এলপি থেকে বেশি হয়ে গেছে। এখন এই জোন 2 এবং জোন 3 এদের মধ্যে আবার ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে এলআর। অর্থাৎ এই এলবি এর যে ভ্যালুটা আছে বা আনব্রেসড লেন্থের যে ভ্যালুটা এটা যদি এলপি এর থেকে বড় হয় কিন্তু এলআর এর থেকে ছোট হয় তখনই সে জোন 2 তে অবস্থান করে। তো আমাদের আবার চেক দিতে হয় যে আমি যে এখন 6 ফিট করে ফেললাম, এখন 6 ফিট করে কি সেটা আবার জোন 3 তে চলে গেল নাকি জোন 2 তে চলে গেল। তো সেম আমি ওই এআইএসসি টেবিল যেটা দেখাইলাম, ওই এআইএসসি টেবিলে গেলে সেখানে আমরা এলআর এর ভ্যালুটাও পাই। তো সাপোজ 16x56 এর জন্য এলআর হচ্ছে 10 ফিট, তাহলে 6 ফিট
যদি আমি বলি যে একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর ডিস্টেন্স বা আনব্রেসড লেন্থের ডিস্টেন্স হচ্ছে 6 ফিট, তার মানে সেটা এই 5 থেকে 10 এটা এই পয়েন্টটার মধ্যে আছে, তার মানে সেটা জোন 2 তে আছে। এই জোন 2 টাকে বলা হয় ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং। ইনইলাস্টিক কেন বলা হয়? বলার কারণ হচ্ছে এই যখন আমি একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিস্টেন্স আগের তুলনায় বেশি করে দিতেছি, তখন এই জোনের ক্ষেত্রে মোমেন্ট আর এই পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই যে ফিগারটা আমরা দেখতেছি এই পর্যন্ত সে পৌঁছাইতে পারে না। অর্থাৎ এই ফিগারটা ছিল হচ্ছে একটা বিমের একদম ম্যাক্সিমাম মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, একদম প্রত্যেকটা পয়েন্ট এই নিউটন অ্যাক্সিসের উপর এবং নিচে প্রত্যেকটা পয়েন্ট সে একদম ইল্ড লিমিট পর্যন্ত পৌঁছাই গেছে। ইনইলাস্টিকের ক্ষেত্রে কি হয় দেখা যায় কিছু পয়েন্ট, সাপোজ এই ফিগারটা বা এই ফিগারটা, কিছু পয়েন্ট সে মানে কিছু স্ট্রেস বা একদম টপ থেকে কিছু পরিমাণ পয়েন্ট ম্যাক্সিমামে পৌঁছাইছে, বাকিটা এখনো ম্যাক্সিমামে পৌঁছায় নাই, কিন্তু ম্যাক্সিমামে পৌঁছানোর আগেই বিমটা বেঁকে গেছে। কেন বেঁকে যায় সেটাই এখানে দেখানো হয়েছে। যদি আমার একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে বিমের লোড মানে প্রত্যেকটা পয়েন্ট একদম ম্যাক্সিমাম ইল্ড পয়েন্টে যাওয়ার আগেই এই কিছুটা এরকম ফ্লেঞ্জ বেঁকে যায়। তো যখনই কিছুটা একটা ফ্লেঞ্জ বেঁকে যায় তখনই মানে ওই বিমটাকে আমরা ধরে নেই যে আর সে লোড দিতে পারবে না বা সেটাই তার ফেইলিয়ার পয়েন্ট। তো সেদিক থেকে চিন্তা করলে বা সেদিক কনসিডার করে এই যে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট বা প্লাস্টিক মোমেন্ট। যখনই জোন 2 তে যাবে, জোন 2 তে গেলে আস্তে আস্তে তার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এবং মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিটা কমে যেতেছে। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, যদি আমি বলি এএলপি 5 ফিট আর এলআর 10 ফিট, তাহলে 6 ফিট তার মানে কি 6 ফিট হচ্ছে এইখানে। এখন আমি আস্তে আস্তে যদি আরো বেশি ডিস্টেন্স দেই, এখন যদি আমি 7 ফিট দেই, একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিস্টেন্স 7 ফিট দেই, তার মানে 7 ফিট থাকবে এইখানে। তাহলে মোমেন্ট দেখেন, এইখানে যদি মোমেন্ট 100 হয়, এখানে যদি 80 হয়, তাহলে এখানে হবে 70। তার মানে কি আস্তে আস্তে যত বেশি আমি একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিস্টেন্স যত আমি বেশি দিতে থাকবো, আমার মোমেন্টের ভ্যালুটা আস্তে আস্তে তত কমতে থাকবে। কেন কমবে? স্যার কারণ কি হারে কমবে এটা কি বোঝা যাবে স্যার, মানে কতটুকু হারে কমতেছে? এটা হচ্ছে প্রপোর্শনালি কমে। আমাদের প্রত্যেকটা জোনের আলাদা আলাদা ফর্মুলা আছে, আমরা ফর্মুলা থেকে ভ্যালুগুলো বের করতে পারি। এটা হচ্ছে এই যদি আমরা ফিগারটা দেখাই, এটা হচ্ছে লেন্থের সাথে একদম প্রপোর্শনালি কমতে থাকে। জোন 2 তে গিয়ে একদম প্রপোর্শনালি এখান থেকে এই পর্যন্ত একদম দেখেন স্ট্রেট লাইন। জোন 2 তে একদম প্রপোর্শনালি যত আমি লেন্থ বাড়াবো তত একদম প্রপোর্শনালি ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে যখন সেটা জোন 3 পৌঁছায় যাবে, অর্থাৎ এখন আমার আনব্রেসড লেন্থ একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর লেন্থ যখন এল আর ক্রস করে চলে যাবে, অর্থাৎ যদি আমি এই যে এক্সাম্পলটা বলতেছিলাম এটার জন্য যদি বলতে থাকি যে এলপি হচ্ছে 5, এলআর হচ্ছে 10, এখন আমি একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিস্টেন্স দিলাম হচ্ছে 11 ফিট, তার মানে হচ্ছে এখন এল আর ক্রস করে চলে গেছে। এল আর ক্রস করে গেলে এই জোনটাকে বলা হয় ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং। এই জোনে কি ঘটনাটা ঘটে, এই যে আমরা উপরে ফিগার দেখলাম, যে প্রথমে দেখলাম যে জোন 1 মানে হচ্ছে এই ফিগারটা যে সে প্রত্যেকটা পয়েন্ট একদম ম্যাক্সিমাম ইল্ড লিমিটে পৌঁছে যাইতেছে। জোন 2 তে আমি বললাম যে কিছু পয়েন্ট ম্যাক্সিমামে যাইতেছে, কিছু পয়েন্ট ম্যাক্সিমামে যাওয়ার আগেই এটা বেঁকে যেতেছে। আর ইলাস্টিক যেটা বলতেছি, ইলাস্টিকে দেখা যাচ্ছে কিছু পয়েন্ট মানে কোনো পয়েন্ট মানে এখানে কোনো একটা পয়েন্ট মানে তার ইল্ড লিমিটে পৌঁছাইতেও পারে আবার নাও পারে, তার আগে এটা বেঁকে যাইতেছে। অর্থাৎ এখানে কোনো ফিগার দিয়ে সেটা ব্যাখ্যা করা সম্ভব না। সাপোজ আমি এই ফিগারটা দিয়ে যদি বলি, এই ফিগারটা কিন্তু মানে কোনো পয়েন্টই তার ম্যাক্সিমাম লিমিটে পৌঁছায় নাই। এটা দেখেন, এটা হচ্ছে স্মল এফ, এটা হচ্ছে ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফটাকে আমরা বলতেছি তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর স্মল এফটা হচ্ছে জাস্ট কম লোডে তার মধ্যে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ করতেছে। জোন 3 এর ক্ষেত্রে কি হয়, আমি প্রথমে লোড দিছি, লোড দিয়ে দেখতেছি এখনো কোনো পয়েন্টই কিন্তু তার ম্যাক্সিমাম লিমিটে পৌঁছায় নাই, কিন্তু তার মানে ম্যাক্সিমাম লিমিটে পৌঁছানোর আগেই বিমটা বেঁকে গেছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং। এটা কেন হয়, এই যে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিস্টেন্স যদি এই এল আর ক্রস চলে যায়, তখন এই যে কম্প্রেশন ফ্লেন্স গুলো দেখতেছি এই ফ্লেন্স গুলো দুর্বল হয়ে পড়ে। তখন উপর থেকে যখন এই ট্রান্সভার্স লোড পড়ে তখন দেখা যাচ্ছে এই মানে স্টিলের ভিতরে যে প্রপার্টিজ সেটা ইল্ড স্ট্রেসে পৌঁছানোর আগে এই ফ্লেন্স বেঁকে যায়। ফ্লেন্স বেঁকে গেলে এখানে টর্সনাল বাকলিং হয়ে যায়। এজন্য এই জোন 3 এর যে মোমেন্ট ক্যাপাসিটি সেটা আরো কম, এবং এইখানে জোন 3 এর যে মোমেন্ট ক্যাপাসিটি সেটা লিনিয়ারলিও কমে না, এটা যত আমি আস্তে আস্তে ডিস্টেন্স বাড়াবো এটা অ্যাব্রাপ্টলি কমে যায়, হঠাৎ করে কমে যায়। এটা দেখেন এইভাবে হঠাৎ করে কমতেছে, এটা লিনিয়ারলি একবারে সমান্তরালে কমতেছে না, এটা হঠাৎ করে কমতেছে। এই জোনে কোনো বিম থাকাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি। মেইনলি যত বিম যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার সময় আমরা সব বিমগুলোকে চেষ্টা করি জোন 1 এ রাখার। যদি আমরা অ্যানালাইসিসে যাই, সাপোজ একটা অলরেডি একটা এক্সিস্টিং বিল্ডিং আছে, সেখানে গিয়ে যদি আপনি দেখলেন যে একটা বিম অ্যানালাইসিস করে দেখলেন যে এটা হচ্ছে জোন 2 তে আছে,
জোন 2 তে থাকলে সেটা ঠিক আছে, এটা যদি মানে প্রপার মেইনটেনেন্স করা হয় এটা টিকে থাকতে পারবে। কিন্তু যদি আপনি অ্যানালাইসিসে গিয়ে দেখেন যে কোনো একটা বিম আসলে জোন 3 তে পড়ে গেছে, সাপোজ কোনো একটা সাইটে 16x56 এরকম একটা সেকশন ইউজ করছে, যেটার আপনি এআইসি টেবিল থেকে দেখলেন যে এটা এলআর ভ্যালু হচ্ছে 10, আর আপনি পুরো সাইটে গিয়ে এটা তো মাপা যায়, এটা তো ফিতা দিয়ে আপনি মাপতে পারবে যে একটা ব্রেসিং থেকে, একটা কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং থেকে আরেকটা কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং এর ডিসটেন্স কত, ফিতা দিয়ে মেপে দেখলেন 11 ফিট। তো তাহলে এলআর হচ্ছে 10, আপনি ফিতা দিয়ে মেপে দেখলেন এটা 11, তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা জোন 3 তে চলে গেছে। জোন 3 তে চলে গেলে এটা হাইলি ডেঞ্জারাস, এটা হচ্ছে যে কোনো সময় এই মানে তার ইল ডিস্টেন্স পর্যন্ত যাওয়ার আগেই এই বিমটা বেঁকে যেতে পারে, বিমটা এরকম ইলাস্টিক্যালি বেঁকে যেতে পারে। সো আমাদের যখনই আমরা তারপরে বিম, ডিজাইন যখন করব তখন তো স্যার ফার্স্ট জন ধরে আমরা করলাম না, হ্যাঁ তো পরবর্তীতে এটা চেঞ্জ হওয়ার কোনো মানে চেঞ্জ হইতে পারে এরকম কিছু মানে চেঞ্জ হইতে সমস্যা? পারে বলতে ডিজাইন এবং কনস্ট্রাকশন ধরেন দুইটা তো ডিফারেন্ট জিনিস। প্রথমে আপনি ডিজাইন করে দিলেন যে জোন 1 এ দিতে হবে, এইচটিদের ক্ষেত্রে জোন 1 জোন 2 এটা ক্রিটিক্যাল কেন, আপনি আপনার যে মানে ডিজাইন শিটে দিয়ে দিলেন যে সাপোজ 16x56 নিয়ে করতেছেন, সেটার এলপি ভ্যালু হচ্ছে 5, তার মানে আপনাকে ডিজাইনে একটা বিম ডিজাইন করে নিচে কমেন্ট লিখে দিতে হয় যে ইউজ কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেস মানে কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং এট দ্য রেট অফ, সাপোজ আপনি বললেন যে 4 ফিট সেন্টার টু সেন্টার, আপনি বলে দিলেন যে 4 ফিট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দূরে দূরে এরকম আমার কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং দিতে হবে। এখন কোনো কারণে যে কনস্ট্রাকশন ফেজে আছে সে আপনার এটা মানলো না, সে কি করলো, সে জাস্ট মিস্ত্রি দিয়ে ওই 6 ফিট দূরে দূরে দিয়ে দিল, তাতে কি হবে তার কিছুটা খরচ বেঁচে যাবে, এটা যত বেশি আপনি ব্রেসিং দিবেন আপনার তো খরচ বেশি হবে, 6 ফিট দূরে দূরে দিয়ে দিল, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। সেকেন্ড আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে মানে হঠাৎ করে জাস্ট আপনি মানে একটা এক্সিস্টিং আছে স্টিল বিল্ডিং আছে, সেখানে হঠাৎ করে কোনো একটা মানে ফাংশন তারা অ্যাড করার কারণে ওর উপরে যে পরিমাণ প্রথমে যে পরিমাণ আপনি লোড ধরে ডিজাইন করতেছেন তার থেকে বেশি পরিমাণ লোড চলে আসতেছে। সাপোজ সেখানে তারা অন্য কোনো কিছু একটা মডিফিকেশন করছে, তো আপনি যখন ডিজাইন করছেন তখন যে কন্ডিশনটা ছিল সে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, এই কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে জোন চেঞ্জ হইতে পারে। তাছাড়া যদি আপনি মানে ডিজাইন মানে জোন 1 ধরে ডিজাইন করে দেন এবং আপনি ইনশিওর করেন যে সেটা জোন 1 এই আছে এবং এর উপরে এক্সট্রা আলাদা অন্য কোনো কন্ডিশন আসতেছে না, তাহলে সেক্ষেত্রে জোন চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের যখন আমরা বিম ডিজাইন করব, আমরা এই আজকে পুরো ক্লাসটাতে কিন্তু কোনো মানে কোনো ফর্মুলা বা ম্যাথ নিয়ে কথা বলি নাই, আমরা কিন্তু একদম বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলছি। কিন্তু যে এই ক্লাসের এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারবে তার জন্য আসলে এই বাকি সামনে যে বিম ডিজাইন দেখতেছি বিম ডিজাইনগুলো আসলে কিছুই না। বিম যখন আমরা ডিজাইন করতে যাব বা অ্যানালাইসিস করতে যাব, আমাকে প্রথম ডিসিশনটা নিতে হবে, প্রথম সিদ্ধান্তটা নিতে হবে। যদি আমি ডিজাইন করতে চাই তাহলে তো আমি তো জানি ডিজাইন করতে গেলে আপনি ফুললি ফ্রি, আপনি কোন জোনে বিমটাকে ফেলতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি জাস্ট এই কত ফিট দূরে দূরে বেসিং দিতে হবে এই কমেন্টটার মাধ্যমে আপনি কোন জোনের মধ্যে বিম রাখতে চান সেটা ডিক্লেয়ার করা পসিবল। যখন অ্যানালাইসিস করতে যাব তখন আমাকে কি করতে হবে, প্রথমেই একদম মানে একটা বিম ডিজাইন বা অ্যানালাইসিস করার প্রথম স্টেপটাই হচ্ছে আমার যে বিমটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি বা অ্যানালাইসিস করতে চাচ্ছি সেটা কোন জোনের মধ্যে পড়তেছে সেই জোনটাকে সিলেক্ট করা। সেই জোনটাকে সিলেক্ট করার পরে যদি জোন 1 এ পড়ে তাহলে আমাদের জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা ইউজ করতে হবে, 2 তে পড়লে 2 এর ক্যাপাসিটি ফর্মুলা ইউজ করতে হবে এবং 3 তে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে জোন 3 এর ক্যাপাসিটি ফর্মুলাটা ইউজ করতে হবে। আমি প্রথমত যে একটু দেখি যে আসলে কোন জোনের ক্যাপাসিটির ফর্মুলা কোনটা। সাপোজ যদি আমরা জোন 1 এ কোনো একটা বিম পড়ে তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাটা খুবই সহজ, এটাই হচ্ছে তার মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা, ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু জেড এক্স। জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু জেড এক্স, খুবই সিম্পল সহজ ফর্মুলা। যদি জোন 2 তে পড়ে, জোন 2 তে পড়লে সে ফর্মুলাটা আর একটু বড় হয়ে যায়। জোন 2 তে যদি পড়ে তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে এইটা, মানে দুইটা ইউজ করা যায়, এটাও ইউজ করা যায় এটাও ইউজ করা যায়, তবে এটা হচ্ছে বেশি মানে একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, যে যেটা ইউজ করবেন কোনো অসুবিধা নাই। এটাও ইউজ করা যায়, আবার যে সেকেন্ড এটা যেটা দেখতেছি এটা হচ্ছে মডিফাইড, এটা ইউজ করা যায়, এটাও ইউজ করা যায়। জোন 2 এর যদি ফর্মুলাটা দেখি তাহলে ফর্মুলাটা হচ্ছে সিবি ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে, আমি একটু জুম করে দেখাই, সিবি ইন্টু এমপি, এমপি মানে হচ্ছে ওই যে জোন 1 এর যে মোমেন্ট, এমপি মানে হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। অর্থাৎ জোন 2 এর যদি আমরা মোমেন্ট বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে জোন 1 এর মোমেন্টটা বের করে নিতে হয়। প্লাস্টিক মোমেন্ট এমপি মাইনাস বিএফটাকে বলা হয়েছে বেন্ডিং ফ্যাক্টর, বেন্ডিং ফ্যাক্টরের জন্য এআইসি টেবিল আছে, ওই টেবিল থেকে যেখানে এলপি এবং এলআর এর ভ্যালু পাওয়া যায় সেখানে পাশে বেন্ডিং ফ্যাক্টর বিএফ এর ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে সরাসরি আমরা বেন্ডিং ফ্যাক্টরের ভ্যালুটা নিয়ে নেই
এলবি মানে তো যেটা দেখাইলাম, একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে আনব্রেসড যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এলবি। এলপিটা তো আমরা এআইসি টেবিল থেকে পাবো। এটাই হচ্ছে আমাদের জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটি বের করার ফর্মুলা। আননোন একটা রাশি থাকে, সেটা হচ্ছে সিবি। সিবিটাকে বলা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং কোএফিসিয়েন্ট। সেটা বের করা যায়, এটা আমি নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে একটা বিমের এই সিবি ক্যালকুলেশন করতে হয়। যদি জোন 3 এতে পড়ে যাই, জোন 3 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে এইটা। এখানে আমার পিডিএফ কোয়ালিটিটা একটু খারাপ আছে, কারণ এটা হচ্ছে পুরোটাই একটা অনেক পুরাতন বই থেকে নেওয়া। পুরাতন বই থেকে বলতে ওই পুরাতন বইয়ের কিছু ফিগার টিগার দিয়ে পিডিএফ বানানো। তো আমি চেষ্টা করছি যতটুকু আসলে রিস্টোর করা যায়। এরপরে ওই সমস্ত ফর্মুলা তো আমরা প্রবলেম সলভ করার সময় দেখবো। সো আমার মনে হয় না অসুবিধা হবে। তবে আমি এটা ইয়ে করে নিতেছি যে আমাদের পিডিএফ কোয়ালিটিটা এখানে কিছুটা খারাপ আছে। এটা হচ্ছে জোন 3 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা। এই এফসিআর ইনটু এসএক্স, এসএক্সটা হচ্ছে তার একটা সেকশন মডুলাস, সেটা হচ্ছে এআইসি টেবিল থেকে পাওয়া যায়। তার সাথে এফসিআর বের করার যে আবার এই বড় একটা ফর্মুলা থাকে। তবে এক্ষেত্রে সুবিধা যেটা, যে বিম চ্যাপ্টার বা ফাইনাল মানে সিলেবাসে যে ক্ষেত্রে আমরা যেখানে আমরা বিমের ফর্মুলাগুলো ইউজ করি, বিমের এই বড় বড় ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে না। এই এফসিআর যদি এটা ফর্মুলাটা যদি পরীক্ষার প্রশ্নে প্রয়োজন হয়, তাহলে এই ফর্মুলা প্রশ্নে দেওয়াই থাকবে। এখানে বিভিন্ন ভ্যালু আপনাদেরকে এআইসি টেবিল থেকে নিতে হবে, নিয়ে বসায় বসায় ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করতে হবে। তাছাড়া এই ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নাই, এই বড় ফর্মুলাগুলো প্রশ্নে দেওয়াই থাকবে। কি কি ফর্মুলা দেওয়া থাকবে সেগুলো আমি বলে দিব, যে কোনটা কোনটা দেওয়া থাকবে আর কোনটা কোনটা মুখস্থ করতে হবে। তো এই যে তিনটা জোন আমরা উপরে দেখলাম, এই তিনটা জোনের যে তিনটা ফর্মুলা, এখন আমাদের প্রথম কাজই হচ্ছে কোন জোনে পড়তেছে, আমাদের বিমটা কোন জোনে পড়তেছে সেটা ডিসাইড করার পরে যদি জোন 1 এ পড়ে, তাহলে জোন 1 এর ফর্মুলা বসায় তার মোমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ কি পরিমাণ সে মোমেন্ট রেজিস্ট করতে পারবে সেটা বের করতে হয়। যদি জোন 2 তে পড়ে তখন জোন 2 এর ফর্মুলা ইউজ করব। যদি জোন 3 তে পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা জোন 3 এর ফর্মুলাটি ইউজ করে আমরা দেখব যে আসলে একটা বিম, আমাদের যে বিমটা আমরা ডিজাইন করতেছি বা অ্যানালাইসিস করতেছি, সেটা আসলে কি পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারে। তো আমি জাস্ট লাস্টলি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই আজকের ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে এক্সাম্পল 9.1। এখানে বলতেছে আচ্ছা 5টা 34। আচ্ছা, এই প্রবলেমটা আমি আর আজকে করাবো না, কারণ অনেকেরই আসলে ইফতারি নিয়ে আসার কিছু কাজ থাকে। তাই আমি এই যে স্যার এক্সাম্পলটা আছে জোন এটা 1 এর শেষে একেবারে সর্বশেষে যেই প্রান্তটা থাকবে ওখানে তো স্যার জোন 2 এর ফর্মুলাও ইউজ করা যাবে, জোন 1 এর ফর্মুলাও ইউজ করা যাবে, একেবারে সর্বশেষ প্রান্তে যেটা মানে না ওই যে এল, মুহূর্তে। বুঝতে পারছি আপনার কথাটা। মানে আমি যদি বলি যে এলপি হচ্ছে 5 ফিট, এখন যদি এলবি ইকুয়াল টু 5 ফিট হয় তাহলে আমরা কোনটা ইউজ করব, তাই তো? জি স্যার। হ্যাঁ, যদি 5 ফিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জোন 1 ইউজ করতে পারি, কিন্তু যদি 5.1 ফিট হয়ে যায় তখন আমরা জোন 2 ইউজ করি। বুঝতে পারছেন? এই যে এলপি বরাবর আপনি সহজে একটা দাগ টানেন, দাগ টানলে কি এই পয়েন্ট, এই কোণার এই পয়েন্টটাতে টাচ করে, এই পয়েন্টটাতে তো মোমেন্ট হচ্ছে একদম মানে বাড়েও নাই কমেও নাই, এর পরের থেকে আস্তে আস্তে কমতেছে। বোঝা গেছে? জি স্যার। তবে ডিজাইন করার ক্ষেত্রে আপনি সাপোজ ডিজাইন করে আপনি একটা ফাইনাল ডিসিশন দিতেছেন যে আপনি এখানে 16x56 বিম ইউজ করতেছেন, সেখানে যদি টেবিলে দেখেন যে সেখানে এলপি হচ্ছে 5 ফিট, তো কখনোই ওই সেখানে ডিজাইনের নিচে কমেন্ট লিখবেন না যে ব্রেসিং 5 ফিট দূরে দূরে দিতে হবে। সেখানে আপনি লিখবেন হচ্ছে ব্রেসিং 4 ফিট দূরে দূরে দিতে হবে। কেন 4 ফিট লিখবেন? কারণ ওই যে ওয়ার্কাররা কাজ করবে, সেই ওয়ার্কাররা যদি লাস্ট একটা ব্রেসিং এর মধ্যে 5 এর জায়গায় 5.1 দেয়, তাহলে কিন্তু আপনার পুরো বিমটা জোন 2 তে চলে যাবে। এখানে যতগুলা ব্রেসিং আছে কোনো একটা ব্রেসিং যদি 5 এর থেকে একটু সামান্য বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো বিমটা জোন 2 তে চলে যাবে। সো এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। স্যার বেশি কম হতে দেওয়া যাবে না, তাহলে তো স্যার খরচ বেড়ে যাবে স্যার। খরচ বেড়ে যাবে। মানে এটা কি কি করে মিলাইতে হয়, সাপোজ এটা হচ্ছে সাপোজ একটা 18 ফিটের একটা বিম। এখন 18 ফিটের বিম আপনার এখানে হচ্ছে সাপোজ এলপি যদি পাস হয়, তাহলে যদি আপনি 4 করে দেন তাহলে শেষে তো একটা কম থেকে যাইতেছে। তো মিলানোর জন্য তখন আসলে কিছু ট্রায়াল অ্যান্ড এরর দিতে হয় যে কত কত ফিট বা কত ফিট দূরে দূরে বা কত ইঞ্চি দূরে দূরে যদি আমি একটা করে ব্রেসিং বসাই, তাহলে আসলে একদম পারফেক্টলি প্রত্যেকটা মিলে যায়। তো কোনোটাই যদি এরকম হয় যে সবগুলাই মিলতেছে, শেষেরটাতে সাপোজ সবগুলো আপনি 4 ফিট করে দিচ্ছেন, শেষেরটাতে গিয়ে 3 ফিট লাগতেছে, তাহলে অসুবিধা নেই, তাহলে তো সে জোন 1 এই থাকতেছে। কিন্তু কখনোই কোনোটা এই যদি লিমিট হয় 5 ফিট, কখনোই সেটা ওই 5 ফিট যাতে ক্রস না করে, কোনো একটা 5 ফিটের থেকে 1 ইঞ্চিও যাতে ক্রস না করে। বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, আপনাদের সাথে আমার আগামীকালকেই ক্লাস আছে। আগামীকালকে আবার একটু বলেন স্যার, একটু বুঝি নাই। কোনটা বুঝেন নাই? স্যার লিমিটের যে ব্যাপারটা এটা একটু আবার বলেন, একটু বুঝতে পারিনি।
বললাম যে যদি আমাদের যখন আমরা ডিজাইন করি তখন আমরা চেষ্টা করি সমস্ত বিমগুলোকে জোন 1 এ রাখার জন্য। কারণ জোন 1 এ কেন রাখবো? কারণ জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটিটা বেশি। সে বেশি পরিমাণ মোমেন্ট ঠেকাইতে পারে, আটকাইতে পারে। এখন জোন 1 এর আমরা কখন বুঝবো? সাপোজ আমি যদি একটা সাইটে গিয়ে বা একটা প্ল্যান থেকে আমি বিম ডিজাইন করছি, সেখানে আমি 16x56 এই বিম সাজেস্ট করছি। এখন আমার এআইসি টেবিলে গিয়ে আমি দেখবো যে 16x56 বিমের জন্য এলপি ভ্যালু কত। সাপোজ আমি পাইলাম এলপি ভ্যালু হচ্ছে 5 ফিট। তাহলে আমি যদি জোন 1 এ রাখতে চাই, তাহলে আমার এই যে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কি করতে হবে? 5 ফিটের থেকে কম দিতে হবে। কম দিলেই তো জোন 1 এ থাকবে। যদি 5 ফিটের থেকে বেশি দিয়ে দেই তাহলে তো জোন 2 তে চলে যাবে। 5 ফিটের থেকে কম যদি আমি রাখতে চাই, তখন সাপোজ আমি যদি এলপি পাই 5 ফিট, তাহলে সেখানে আমি সাজেস্ট করব হচ্ছে আমি নিচে ডিজাইনের নিচে লিখে দিব যে ইউজ ব্রেসিং এট দ্য রেট অফ 4 ফিট সেন্টার টু সেন্টার। 4 ফিট সেন্টার টু সেন্টার। এটা দিলে কি হবে? মিস্ত্রিরা যখন কাজ করে তারা কিন্তু একদম পারফেক্টলি সবগুলো 4 ফিট দিবে না। কিছুটা 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক ওদিকে দিয়ে দিবে। তো 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি এদিক ওদিকে দিয়েও দেয়, তাহলেও সেক্ষেত্রে আপনার কিছুটা ফ্যাক্টর অফ সেফটি থাকতেছে। সাপোজ তারা 4 ফিটের জায়গায় যদি 4.2 ফিট দেয়, তাহলে তো সেটা পাস ক্রস করতেছে না, পাসের ভিতরেই আছে। তো পাসের ভিতরেই থাকলে সেটা জোন 1 এই থাকতেছে, তার মোমেন্ট ক্যাপাসিটি ঠিক থাকতেছে। কিন্তু যদি আপনি 5 ফিট সাজেস্ট করেন যে ইউজ ব্রেসিং এট দ্য রেট অফ 5 ফিট সেন্টার টু সেন্টার, তাহলে কি করতে পারে? তারা যে কোনো একটা 5 ফিটের জায়গায় 5.1 ফিট দিতে পারে। তো যে কোনো একটা, এখানে যতগুলো ব্রেসিং থাকবে, কোনো একটা যদি এরকম 5 এর থেকে বেশি হয়ে যায়, তখনই কিন্তু সেটা জোন 2 তে চলে যাবে। আর জোন 2 তে চলে গেলে কিন্তু তার মোমেন্ট ক্যাপাসিটি কমে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম। তো আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আপনাদের সাথে আমার আগামীকালকেও ক্লাস আছে। সম্ভবত আপনাদের সাথে আগামীকালকে আমার ক্লাসটা হচ্ছে কত 2:40-এ, সম্ভবত 2:40-এ বা 2:35-এ, এরকম এরকম টাইমে। তো সবাই অবশ্যই ক্লাসে জয়েন দিবেন। ক্লাস মিস দিয়েন না। আমাদের ফাইনালের সিলেবাসটা কিন্তু তুলনামূলক বড় এবং একটু কমপ্লেক্স। তো কোনো ক্লাস স্যার বলেন। স্যার কালকে 10টা থেকে আমাদের ক্লাস নিতে পারবেন স্যার? সেটা আমার 10টা থেকে একটা ক্লাস আছে, মানে 34 ব্যাচের সাথে। তবে ওদেরকে আমি বলছি যে ওদের যেহেতু 2টা সেকশনে ক্লাস, যদি ওরা মার্চ করতে পারে তাহলে অন্য ওদেরকে যদি 10টা বাদে অন্য কোনো টাইমে ক্লাস নেই, তাহলে সেক্ষেত্রে সম্ভব। তো সেটা ওরা আমাকে আজকে রাত্রে হয়তো জানাবে। জানাইলে আমি আপনাদেরকে কনফার্ম করব। যদি আমি 10টার দিকে না নিতে পারি, তাহলে সেক্ষেত্রে ক্লাস টাইমটা আমার যে টাইমটা আছে সেই টাইমেই থাকবে। আর যদি ওরা অন্য টাইমে ক্লাস শিডিউল করে, সেক্ষেত্রে আপনাদের হয়তো 10টায় নিতে পারবে। তবে আমি রিকোয়েস্ট করব যে কেউ ক্লাসগুলো মিস দিয়েন না, কারণ আমাদের টার্ম ফাইনালের সিলেবাসটা একটু বড় এবং কমপ্লেক্স। সো আমিও চেষ্টা করব যাতে সমস্ত ক্লাসগুলো নিতে পারি, এবং আপনারাও চেষ্টা করবেন যাতে সমস্ত ক্লাসগুলো করতে পারেন। আজকের ক্লাসে আর কারোর যদি কোনো প্রবলেম